স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। আজ অনুষ্ঠিত হবে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির জন্য গণশুনানি। মোবাইল অপারেটরদের কল ড্রপ, ভয়েস, ডাটা এবং বান্ডল প্যাকেজের দামের বিষয়ে এই গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। আজ আমরা আলোচনা করব মোবাইল ফোনে ভোগান্তি নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে জড়িত রয়েছেন বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরামের প্রতিষ্ঠাতা হামিদুল মেজবা এবং বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। জনাব হাকিম এবং জনাব মেজবা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুনে কেমন আছেন আপনারা? জনাব মেজবা, এই যে নতুন একটি বিষয় আমরা আগে কখনো দেখিনি যে বাংলাদেশে যারা মোবাইল ফোন গ্রাহক তারা তাদের অধিকারের জন্য একটি গণশুনানির আয়োজন হতে যাচ্ছে এবং যেটার আয়োজন করছে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। এই শুনানিকে আপনি কিভাবে দেখছেন? এটা কি এমনই হওয়া উচিত? যেমন কারণ অনেক অপারেটর তারা বলছেন যে এমন হওয়া উচিত নয়, প্রকাশ্য তারা বলছেন না অবশ্য। কেমন হওয়া উচিত, ঠিক আছে কিনা এটা? জি, ধন্যবাদ। আমরা এটা আসলে যেহেতু বিটিআরসি এটাতে ইনভলভ, হ্যাঁ, বাংলাদেশ টেলিকমিউনিকেশন আইন 2001 এটাকে 2010 সালে অ্যামেন্ড করা হলো। অ্যামেন্ড করে বিটিআরসিকে অনেকগুলো পাওয়ার দেওয়া হলো যে কেউ যদি টেলিকম অপারেটরদের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে যায় তাহলে পরে বিটিআরসিকে পাওয়ার দেওয়া হলো ওই আইনে, 2010 সালের আইনে, যে বিটিআরসি সেইটাকে বিচার করতে পারবে। আচ্ছা। এবং সেখানে কিন্তু বিটিআরসিকে ওয়াইড রেঞ্জ অফ পাওয়ার দেওয়া হয়েছে এবং বিটিআরসি যেখানে এখতিয়ারটা কোয়াজি জুডিশিয়াল বডি আমরা বলি, মানে একটা সিভিল আদালতের মতোই অনেকটা। তো সেইটার আলোকেই কিন্তু এই গণশুনানিগুলো হচ্ছে এবং এটা প্রথম নয়, এর আগেও কয়েকটা হয়েছে গণশুনানি। কিন্তু কেন গণশুনানি? বিটিআরসি তো নিয়ন্ত্রণ সংস্থা, তারা তো সেই ব্যবস্থা করতেই পারে। এই শুনানিতে আসলে কোনো ফায়দা আসবে? বলা হচ্ছে যে প্রায় 7,000-এর মধ্যে কমপ্লেইন গ্রহণ করা হয়েছে অনেকগুলো কমপ্লেইনের কাছ মধ্যে থেকে, এবং প্রায় 500 জন গ্রাহক তার মতামত ব্যক্ত করতে পারবে। এটা এই শুনানির মাধ্যমে সমাধান সম্ভব, নাকি আসলে বিটিআরসি এই সমাধানগুলো করতে পারতো? আমি যদি অনেকগুলো উদাহরণের কথা বলি, বিভিন্ন সময় বলা হয়েছে যে অটো রিনিউয়ালের কথা বলা হয়েছে প্যাকেজের ক্ষেত্রে, অটো রিনিউয়াল যেটা স্বাভাবিকভাবে করে, কিন্তু বিটিআরসি নির্দেশনার পরেও তারা কাজ করেনি। আমি যদি কল ড্রপের কম্পেনসেশনের কথা বলে থাকি, সেটাও অধিকাংশ কোম্পানি কল ড্রপ কম্পেনসেশন বিটিআরসি নির্দেশনা মানছেন না। এটার জন্য কি গণশুনানি দরকার আছে, নাকি বিটিআরসি সরাসরি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে? বিটিআরসি সরাসরি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, দরকার কি গণশুনানি? কিন্তু এখানে দেখেন, আমরা কিন্তু দেশ হিসেবে আস্তে আস্তে যে আইনের শাসনের কথা একটা বলি প্রায়, এবং ওইগুলার ধারাবাহিকতাই কিন্তু যে আপনি কারো বিরুদ্ধে একটা বিচারিক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না, অথবা কারো বিরুদ্ধে একটা ফাইন অথবা একটা পেনাল্টি দিতে পারবেন না যতক্ষণ ওই পক্ষকে না শুনবেন। তো এখন এখানে কনজিউমার যারা ভোক্তা, ওনারা একটা পার্টি, ওনারা অভিযোগ করছেন এবং এই অভিযোগগুলো বিটিআরসি আমলে নিয়ে গণশুনানি করছেন এবং সেখানে দুই পক্ষই উপস্থিত থাকছেন। তো আমার মতে এটা একটা চমৎকার একটা পদ্ধতি যেটা বিটিআরসি শুরু করেছে এবং আইনের মাধ্যমে এটা একেবারে 100% আইন সিদ্ধ। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে মাসখানেক আগে এটা সব পেপারেই আসছে যে বিটিআরসি একটা শীর্ষস্থানীয় মোবাইল টেলিকম অপারেটরকে 30 কোটি টাকা জরিমানা করেছে। কেন? যে উনি ওনার যে লাইসেন্সিং কন্ডিশনে যেই পাওয়ারগুলো দেওয়া হয়েছে, যেই সার্ভিস উনি দিতে পারবেন, উনি সেই সার্ভিসগুলোর বাইরেও কিছু একটা সার্ভিস দিয়েছেন যেটা ওনাকে ওনার লাইসেন্স অনুমোদন দেয় না। তো সেইটার বিরুদ্ধে কিন্তু এই গণশুনানি করে বিটিআরসি একটা ডিসিশনে এসছে এবং একটা মনিটারি ফাইন। এটা কি গণশুনানির মধ্যে সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি, নাকি বিটিআরসি তার নিজস্ব প্রশাসনিক ক্ষমতা বলে সিদ্ধান্ত নিয়েছে? না, এটা আমি যদি জানি গণশুনানির মাধ্যমে, আমি পত্রিকায় যেটা পড়েছি গণশুনানির মাধ্যমে, আমার জানার মতে নেই, আমি জানি না। ঠিক আছে, গণশুনানির মাধ্যমে এটা এই ডিসিশনে আসছে এবং একটা ফাইন বিটিআরসি করেছে। তো এখন এই গণশুনানির ব্যাপারটা কিন্তু আপনার, আমি এটাকে ওয়েলকাম করি এবং ধন্যবাদ। আমি আপনার জনাব হাকিম, আপনার কি মনে হয় যে প্রক্রিয়ার মাধ্যমে বলা হচ্ছে যে মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে যে অভিযোগ, যে অভিযোগগুলো গ্রাহকরা করছেন, তার প্রতিকারে কি এটাই ভালো উপায়, নাকি বিটিআরসি তার নিজস্ব প্রশাসনিক ক্ষমতা বলে বা তার নীতিমালার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে? আসলে ধন্যবাদ শামীম ভাই। বিটিআরসি তার এখতিয়ারে উনি হয়তো বা প্রশাসনিক কার্যক্রম কিংবা প্রশাসনিকভাবে কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পারতো, বাট বিটিআরসি যেটা করছে গণশুনানি, আমি জেনারেল পিপল হিসাবে সাপোর্ট করি। ট্রান্সপারেন্ট একটা জিনিসটা থাকলো গণশুনানির মধ্যে, আমাদের মাস পিপলও ওখানে উপস্থিত থাকছেন, টেলিকম অপারেটর উপস্থিত থাকছেন,
মাস পিপলের যে কমপ্লেনটা আছে তাদের যদি কোনো সে থাকে এগেনস্টে, টেলিকম অপারেটর ইনস্ট্যান্টলি সেটা ব্যাখ্যা দিতে পারছে, কিংবা সেই ক্ষেত্রে টেলিকম অপারেটরও কিন্তু অনেক সময় নিজেকে শুধরানোর একটা অবকাশ পেয়ে থাকেন। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি গণশুনানিটা খুব স্বচ্ছভাবে হচ্ছে এবং এই স্বচ্ছ প্রক্রিয়াতেই করা উচিত। আচ্ছা, ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিরতিতে, আমরা নিচ্ছি 50 সেকেন্ডে একটা বিরতি, আমাদের সাথেই থাকবেন। ফিরছি আবার আলোচনায়। জনাব হামিদুল মেজবা, আপনার কাছে জানতে চাচ্ছি কি এত অভিযোগ গ্রাহকদের মোবাইল ফোন কোম্পানিগুলোর বিরুদ্ধে? দেখেন, আমাদের দেশে 16 কোটি মানুষ, এবং এখানে এই এখন এবং আমাদের প্রায় 11 কোটি মানুষের হাতে মোবাইল ফোনের সিম রয়েছে। আছে। জি। হ্যাঁ, এবং এই মোবাইল ফোন, এই যে কমিউনিকেশনের, যোগাযোগের যে ব্যবস্থাটা, এটা ইন্টারনেট বলেন, আমরা যেটাকে ডেটা বলি, অথবা ভয়েস, যেটা কথা বলার যে ব্যাপারটা, এতে করে সবাই আমরা কোনো না কোনোভাবে এই মোবাইল ফোনের উপরে এখন নির্ভরশীল হয়ে পড়েছি, এবং এটা আমার জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গিয়েছে। এখন আপনি দেখেন, এই 16 কোটি 11 কোটি মানুষের যে গ্রাহক, এদেরকে কিন্তু সার্ভ করছে তিনটা বড় কোম্পানি। তো এখানে কিন্তু যেটা আমরা দিন দিন দেখছি, লক্ষ্য করছি যে এই কোম্পানিগুলো দিনে দিনে বড় থেকে বড় হচ্ছে, এবং ওনাদের যেই এটা অনেকে বলে ড্রাকুলা। না, ব্যবসা যদি বড় করতে পারে তো অসুবিধা তো কিছু নাই, তারা ব্যবসা করে খাবে, আসলে কি? অসুবিধা নেই, অবশ্যই অসুবিধা নেই, কিন্তু দেখা যাচ্ছে যে এদের, আপনি যদি লাইসেন্সিং কন্ডিশন দেখেন, যে 3G লাইসেন্স যেটা দেয়া হয়েছে, যে সেটার 4-3 যেই ক্লজ ধারা, সেখানে কিন্তু বলা আছে ভাস, ভ্যালু এডেড সার্ভিস। এখন ওনারা এই ভ্যালু এখানে একটা যেটা হয়েছে যে ভ্যালু এডেড সার্ভিস ডিফাইন করা নাই, যেটার মধ্যে কি কি পড়বে। এখন এই ডিজিটাল যুগে আপনি কোনো সার্ভিসকে, এই আমরা টেকনোলজি আমাদেরকে কোথায় নিয়ে যাবে 1 বছর 2 বছর পরে, এটা আমরা এখন বসে এটাকে আজ করতে পারবো না। এই ফাঁক দিয়ে ওনারা এখন সব ধরনের সার্ভিস দিচ্ছে। আচ্ছা, নিয়ম কানুন মেনে যদি ব্যবসা করে সেক্ষেত্রে আসলে কারো বলবার কিছু নেই, কিন্তু যে কথা বলছেন যে তারা অনেক বড় হচ্ছে, সেই জন্য গভর্নমেন্টের কম্পিটিশন ল আছে, অ্যান্টি কম্পিটিশন ল আছে, তার মাধ্যমে কিন্তু যে কোনো শুধু টেলিকম ফোন কোম্পানি নয়, মোবাইল কোম্পানি নয়, যে কোনো প্রতিষ্ঠানকেই সরকারের যে অ্যান্টি কম্পিটিশন ল রয়েছে তার মাধ্যমে সরকার ব্যবস্থা নিতে পারে, সেটা কেন নিচ্ছে না মোবাইল ফোন কোম্পানিগুলোর বিরুদ্ধে? ইন্টারন্যাশনালিও দেখা যায় সিগনিফিকেন্ট মার্কেট প্লেয়ার, এক্স্যাক্টলি সেই সিগনিফিকেন্ট মার্কেট প্লেয়ারও কিন্তু আমাদের দেশে সেভাবে মেজভাবে হয়তো আর একটু কন্ট্রিবিউট করতে পারবে। সিগনিফিকেন্ট মার্কেট প্লেয়ারের এগেইনস্টে কিন্তু কোনো ধরনের এখনো নীতিমালা কিংবা আইন সেভাবে বাংলাদেশে নেই, এখনো সেই অর্থ হয়নি, এবং কমপ্লেন ল হয়েছে কিন্তু এখনো রুল হয়নি, সেইভাবে রুলসটা হয়নি। তো সিগনিফিকেন্ট মার্কেট প্লেয়ারের ক্ষেত্রে বিবেচনা করেও যদি আমরা চিন্তা করি, এখন যদি আপনি দেখেন যে বাংলাদেশে 11 কোটি মোবাইল গ্রাহক আছে, জি, নির্দিষ্ট একটু কোম্পানির কিন্তু মোবাইল গ্রাহক হচ্ছে মোর দ্যান 50%, ওনারা যেটা দাবি করেন 55 থেকে 57 মিলিয়ন। আচ্ছা, ইন্টারনেটের ক্ষেত্রে যদি গ্রাহকের ক্ষেত্রে বলেন, বিশেষ করে 3Gর কথা যদি আমি বলি, সেখানেও দেখা যাচ্ছে যে অলমোস্ট মোর দ্যান 50% গ্রাহক একজন টেলকো অপারেটরের আছে। সেই ক্ষেত্রে সরকারের একটা সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন, এবং সিগনিফিকেন্ট মার্কেট প্লেয়ারের এগেনস্টে কে কতটুকু মার্কেট অ্যাকোয়ার করতে পারবে, এটা মনে হয় এখনই রাইট টাইম টু ইমপ্লিমেন্ট। আমি একটু অ্যাড করি হাকিম ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে আমাদের কম্পিটিশন আইন, প্রতিযোগিতা আইন 2012 সাল হয়েছে, কিন্তু কম্পিটিশন কমিশন যে এই কম্পিটিশনগুলা সবাই মার্কেটে কমপ্লাই করতেছে কিনা, সেটার কমিশন এটা দেখভাল করবে, কিন্তু কমিশন এখনো হয়নি, 4 বছর কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন বিটিআরসির জায়গাটায় আসি, এখানে আমরা টেলিকম আইনের সেকশন 49, সেকশন 50, এই জায়গাগুলোতে কিন্তু এই কম্পিটিশন লয়ের সেম প্রিন্সিপাল টেলিকম আইনে দেয়া আছে, সেখানে বিটিআরসি টেলিকম আইনে দেওয়া আছে। জি, সো বিটিআরসির সেই পাওয়ারটা আছে। এখন এসএমপি, সিগনিফিকেন্ট মার্কেট প্লেয়ার গাইডলাইন বলে একটা গাইডলাইন 2012 সালে বিটিআরসি প্রণয়ন করতে চেয়েছিল, কিন্তু ওনারা পারেননি। কেন পারেননি? এটা হয়তো আমি এটা, আমার কাছে কোনো সুনির্দিষ্ট কারণ নাই, হয়তো ওনারাই লবিং করেছেন যে এটা যাতে এখন না হয়, মানে টেলিকম অপারেটরদের পক্ষ থেকে। কিন্তু বিদেশে আমরা, বিশেষ করে ইউরোপে এবং আমেরিকাও, যেখানে এই কম্পিটিশন লাইন অনেক পুরানো, 100-150 বছরেরও বেশি পুরানো, সেখানে আপনি দেখবেন যে একটা অপারেটর অথবা একটা মার্কেট প্লেয়ার যখনই তার মার্কেট শেয়ার 40%-এর উপরে উঠে যায়, সেখানে যদি সিগনিফিকেন্ট মার্কেট প্লেয়ার এই রুলস অথবা রেগুলেশন নাও থাকে, তাহলেও পরেও তার যে অ্যাক্টিভিটিস, সেগুলো খুব প্রত্যক্ষভাবে এবং ক্লোজলি মনিটর করা হয় এবং স্ক্রুটিনি করা হয়। এভরি এগ্রিমেন্ট ওরা তখন করবে, সবগুলো কিন্তু মনিটর করা হয়, এই মনিটরিংয়ের মধ্যে নিয়ে আসে। এখন আমাদের যদি সিগনিফিকেন্ট মার্কেট প্লেয়ার যেই গাইডলাইন্স থাকতো, তারপরে এটা ম্যান্ডেটরি হয়ে যেত যে সব কিছু, প্রত্যেকটা এগ্রিমেন্ট বিটিআরসিতে জমা দিতে হবে, বিটিআরসি স্ক্রুটিনি করবে, তারপর পারমিশন দেবে। যেহেতু ওটা নেই, ম্যান্ডেটরি না, কিন্তু এখানে বিটিআরসির একটা দায়িত্ব। টেলিকম, আপনি বলছেন টেলিকম লয়ে আছে, সেটা করতে পারে। আমরা এই বিষয়ে আপনার কাছে শুনবো বিস্তারিত, তার আগে নেব ছোট্ট একটা বিরতি।
আমরা নিচে বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকবেন, আমরা ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার কাতনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি মোবাইল ফোন গ্রাহকদের অধিকার নিয়ে। এনে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরামের প্রতিষ্ঠাতা হামিদুল রেজভা এবং বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। জনাব হাকিম এবং জনাব মেজবা, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব মেজবা, আপনাকে জনাব হাকিম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে গ্রাহক হিসেবে বিভিন্ন ধরনের গ্রাহক রয়েছে মোবাইল ফোনের, মোবাইল ফোন কোম্পানির। ব্যক্তিগত পর্যায়ে আছেন, এন্টারপ্রেনার পর্যায়ে আছেন। আইএসপি অ্যাসোসিয়েশনের প্রধান হিসাবে আমি আপনার কাছে জানতে চাই, আপনাদের কি অভিযোগ রয়েছে মোবাইল ফোন কোম্পানিগুলোর বিরুদ্ধে? আচ্ছা, আমরা আইএসপি যারা আছি কিংবা আইটি রিলেটেড বিজনেসের সাথে যারা জড়িত আছি বিভিন্নভাবে, কেউ হয়তো ই কমার্স বিজনেসের সাথে জড়িত, কেউ ইন্টারনেট সার্ভিসের সাথে জড়িত, কেউ ভ্যালু অ্যাডেড সার্ভিসের সাথে জড়িত। তো ভ্যালু অ্যাডেড সার্ভিসের ক্ষেত্রে যারা জড়িত, এখনও কিন্তু টেলকো অপারেটররা সেইভাবে ভ্যালু অ্যাডেড সার্ভিসের যে রেভিনিউ শেয়ারিংটা কিংবা যে কস্ট মডেলিং করে রেভিনিউ শেয়ারিংয়ের মার্জিন আপ করা, সেটা এখনও সেইভাবে প্রতুলন করা হয় না। দ্বিতীয় হচ্ছে কি, আমরা যারা ইন্টারনেট সার্ভিস ব্যবসা করছি, আমাদের কিন্তু ট্রান্সমিশনের একটা বড় অংশ, বিশেষ করে ঢাকা সিটির বাইরে ইন্টার ডিস্ট্রিক্ট কানেক্টিভিটির জন্য টেলকো অপারেটরদের উপর নির্ভর করতে হয়। যদিও টেলিকমিউনিকেশন অ্যাক্ট আইন অনুযায়ী আমাদেরকে কোনো না কোনো এনটিটিএন এর মাধ্যমে পৌঁছাতে হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কোয়ালিটি অফ সার্ভিসটা এখন পর্যন্ত এনশিওর করতে পারছি না, বিশেষ করে রিমোট প্লেসগুলোতে। এই রিমোট প্লেসগুলোতে সার্ভিস, কোয়ালিটি অফ সার্ভিসটা এনশিওর না করতে পারলে আমার ওভারঅল বিজনেসের একটা ইম্প্যাক্ট পড়ে। তৃতীয়ত যেটা আমরা বলতে পারি, আমি কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে 2015 সালের অর্থ বছরের ওনাদের পাবলিশড অডিট রিপোর্টে আপনি যদি দেখেন, প্রায় ইন্টারনেট ব্যবসা থেকে ওনারা মার্কেট থেকে আয় করেছেন 846 কোটি টাকা। এটা সবগুলো ফোন কোম্পানি মিলে একটা বড় প্রতিষ্ঠান, একটা বড় কোম্পানি। এবং তার এগেনস্টে ওনারা ইন্টারনেট পারপাস, র ম্যাটেরিয়াল পারপাস খরচ করেছেন 30 কোটি টাকা। আচ্ছা, তো এই যে প্রাইজের একটা প্রচুর পরিমাণে গ্যাপ আছে, সেই গ্যাপটা আসলে এইভাবে বিটিআরসির দিকে নজর দেওয়া উচিত যে এই গ্যাপটা আরো মিনিমাইজ করে নিয়ে আসে, যে আমি 30 কোটি টাকার একটা প্রোডাক্ট কিনে ভ্যালু অ্যাড করে কত টাকা এটা মার্জিন আপ করতে পারবো। সেটাই। তো এই বিভিন্ন ধরনের সমস্যা আছে। তো মূলত আইটি সেক্টর আরেকটা যেটা করা যেতে পারে, যে টেলিকম অপারেটরদের ম্যাক্সিমামই একটা ইন্টেনশন থাকে হচ্ছিল কি টু ডু অল দ্য বিজনেস। আমি ই কমার্সের বিজনেস টেলকো অপারেটররা করতে চাচ্ছেন, ইন্টারনেটের বিজনেস করতে চাচ্ছেন, ভ্যালু অ্যাডেড সার্ভিসের বিজনেস করতে যাচ্ছেন। তো লেভেল প্লেইং ফিল্ডটা যখন এনশিওর হচ্ছে না, আমরা যারা দেশীয় উদ্যোক্তা আছি কোনোভাবে তাদের সাথে পেরে উঠছি না। তো সেই ক্ষেত্রেও বিটিআরসির ধন্যবাদ। আমি আপনার মেজবা, আপনার কাছে জানতে চাচ্ছি, মোবাইল নাম্বার পোর্টেবিলিটি দীর্ঘদিন ধরে কথা শুনছে, প্রায় 10-12 বছরের পুরাতন ইস্যু। ভোক্তা অধিকার রক্ষার জন্য এটি একটা বড় বিষয় ছিল, যে একজন ভোক্তা যদি একটি নির্দিষ্ট মোবাইল অপারেটরের সেবায় সন্তুষ্ট না হয়, তিনি তার নম্বর অপরিবর্তিত রেখে অন্য একটি অপারেটর সাহায্য নেবেন। কেন এত গড়িমসি হচ্ছে এখানে? এটা কিন্তু ভোক্তা অধিকার রক্ষার একটা বড় হাতিয়ার হচ্ছে এমএনপি বাস্তবায়ন করা, সেটা কিন্তু মোবাইল ফোন অপারেটররা করছেন না। আপনারা এখানে কি করছেন? এটা আমি এখানে একটু বলি, সেটা হচ্ছে মোবাইল ফোন অপারেটররা সবাই মিলে যে করছেন না তা কিন্তু না। বড়রা চাচ্ছেন, ছোটরা চাইছেন, একজন চাচ্ছেন না। কারণ আপনার যদি মোবাইল ফোন এমএনপি, যেটা মোবাইল নাম্বার পোর্টেবিলিটি যদি হয়, এটা একদিকে যেমন ভোক্তাকে রক্ষা করবে, অন্যদিকে বাজারে কিন্তু প্রতিযোগিতা, কম্পিটিশন নিয়ে আসবে। সত্যিকার কম্পিটিশন আসবে এমএনপি করা হলে, কিন্তু এমএনপি বিভিন্নভাবে মানে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা অদৃশ্যভাবে আসলে কেন অদৃশ্য একটা কারণে আমি বলতে চাই ঝুলিয়ে রাখা হয়েছে, একজনের ইনফ্লুয়েন্সের কারণে ঝুলিয়ে রাখা হয়েছে। একজন মানে কি একটি মোবাইল ফোন অপারেটর কথা বলছেন? একজন মোবাইল অপারেটর, কারণ আপনি দেখবেন যে তার সাবস্ক্রাইবার বেস 5 কোটিরও বেশি, এবং তার অননেট রেভিনিউ, তার অননেট যেটা হচ্ছে তার থেকে, তার কাস্টমার থেকে তার কাস্টমারের কল, সেখানে কিন্তু এই আইএলডিটিএস পলিসি অনুযায়ী যে রেভিনিউটা সে পাবে সেইটা কিন্তু প্রচুর, এবং সেখানেও কিন্তু প্রতিযোগিতার একটা ইস্যু আছে আইন অনুযায়ী। তো এই সমস্ত কারণে এরাই আমার কেন জানি মনে হয় লবিং করে, এবং আমি আই হ্যাভ রিজন টু বিলিভ আর কি, এরাই চাচ্ছে না এটা আসুক। এটা অনেক দিন ধরেই, প্রায় 10 বছর, আপনি ঠিকই বলেছেন, এবং এটা যদি আসে অনেক ভোক্তা এতে উপকৃত হবে এবং বাজারে কম্পিটিশন চলে আসবে। সত্যিকার কম্পিটিশন এবং সত্যিকার অর্থে যারা সেবা দিচ্ছে মোবাইল ফোন কোম্পানি, তারা সত্যিকার অর্থে যারা গ্রাহক তাদেরকে পূজা করবে।
জনাব হাকিম, আপনার কি মনে হয় যে কম্পিটিশন বাড়ানোর জন্য, আমরা যেহেতু কম্পিটিশন লওয়ার কথা নাই, যারা মেজবা বলছিলেন যে টেলিকম আইনে কিছু এক্সিস্টিং রুল আছে যার মাধ্যমে আসলে প্রতিযোগিতা তৈরি করা সম্ভব, এবং সেই প্রতিযোগিতা তৈরি করতে পারলে, নিশ্চিত করতে পারলেই কিন্তু গ্রাহক সেবা, যে কথাগুলো বলছি আমরা, কল ড্রাপ হচ্ছে, ভয়েস ডাটার প্যাকেজের দামের ব্যাপারে কথা বলা হচ্ছে, সব অভিযোগই কিন্তু সমাধান হবে যদি ভোক্তা তার অধিকার রক্ষা করতে পারে। এবং এটার একমাত্র উপায় হচ্ছে কম্পিটিশন তৈরি করা। সেক্ষেত্রে আমরা কম্পিটিশন ক্ষেত্রে যেটা আলোচনা হচ্ছিল মোবাইল নম্বর পোর্টেবিলিটি, এটা অনস্বীকার্য যে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা ইমপ্লিমেন্ট করা উচিত। ভোক্তা হিসাবে আমার তখন একটা চয়েস থাকবে যে আমি যে কোনো অপারেটরকে যেন উইদিন সেকেন্ড এটা সুইচ করতে পারি। রাইট। আর বাকি হচ্ছিল কি বিটিআরসির থেকে মনিটরিংটা আরো বিভিন্নভাবে, রিসেন্টলি আমরা নির্দিষ্ট একটা টেলিকম অপারেটরের 30 কোটি টাকা জরিমানা করা হয়েছে বিটিআরসির পক্ষ থেকে। অবৈধ ব্রডব্যান্ড সার্ভিস দেওয়ার জন্য। অবৈধ ব্রডব্যান্ড সার্ভিস দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে মানে সেই আঙ্গিকেই আর কি আমি বলতে চাই, বিটিআরসি যদি এই মনিটরিংটা আরো জোরদার করে কিংবা ওনাদের একটা নির্দিষ্ট মনিটরিং সেল গঠন করা হয় শুধুমাত্র টেলকো অপারেটরদেরকে মনিটরিং করার জন্য, সেটা ইন টার্মস অফ ভয়েস কোয়ালিটি, ইন্টারনেট ডাটা, কিংবা প্যাকেজ প্রাইস, কিংবা কোনো প্যাকেজিং করা, বিভিন্ন অফার দেওয়া, কিংবা প্যারেন্টাল কন্ট্রোলিংটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, বিভিন্ন মনিটরিং এর একটা রিপোর্ট আসার পরে সেই আলোকে নিয়মগুলি কিংবা আইনগুলি বাস্তবায়ন করা যেতে পারে। ধন্যবাদ। কোয়ালিটি অফ সার্ভিস নিশ্চিত করার জন্য কি বিটিআরসি যথেষ্ট কাজ করছে? খুবই সংক্ষেপে আমার হাতে সময় না, যথেষ্ট কাজ করছে বলে মনে হচ্ছে না, বিকজ এত কল ড্রপ হয় আর এটা নিয়ে সবাই কথা বলছে। এবং আমরা একজন মাননীয় একজন মন্ত্রী মহোদয়কে দেখেছি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে 1 বছর আগে, যিনি জিপির সিম ইউজ করেন। তারপরও এই জিনিসগুলো নিয়ে আসলে খুব একটা মনিটরিং হচ্ছে না এবং ইমপ্লিমেন্টও হচ্ছে না। তা আমার মনে হয় এই স্পেসিফিক হাকিম ভাই যে জায়গাগুলো বললেন, প্রত্যেকটা সার্ভিস অনুযায়ী স্পেসিফিক টিম থাকা উচিত বিটিআরসি থেকে মনিটর করার জন্য। জনাব হামিদুল মেজবা, আপনাকে ধন্যবাদ। জনাব হাকিম, আপনাকে ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, তো আমরা আশা করবো যে বিষয়টা আসলে আমরা আলোচনা করতে হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস, মোবাইল সেবার যে মান সেটা নিশ্চিত হবে এবং গ্রাহকরা সত্যিকার অর্থে লাভবান হবে। এবং আমরা বলছিলাম এমএনপি মোবাইল নাম্বার পোর্টেবিলিটি চালু হবে, এবং তখন সত্যিকার অর্থে গ্রাহকরা নয়, যারা মোবাইল ফোন অপারেটর আছেন তারাই গ্রাহকদের কাছে পেছনে ফিরবেন। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছেলে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।